আমি চাচ্ছি আগামী এক সপ্তাহের মধ্যে যে কোনো ভাবেই হোক না কেন এই গেন্দু নামক এই সন্ত্রাসীটাকে একেবারে হোতাই আর পঙ্গুতে পাঠাই দেবেন। বছরের পর বছর যেন ও পঙ্গুতে থাকে, ও সারা জীবনে যেন ওর পায়ে ভর করে কখনো চলতে না পারে। শামীম আরা বেবি এই নেত্রী ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন মেধাবী শিক্ষার্থী ছিলেন তিনি, অথচ তাকে ধরছে বিএনপির একজন ক্ষুদ্র কুস্কো এক সন্ত্রাসী। মাথায় রাখবেন, বিএনপির যে সকল সন্ত্রাসীরা আপনাদের মিছিলে আক্রমণ করে, ওরা দুদিন আগেও ফ্ল্যাক্সের চা বিক্রি করেছে। 5 তারিখের আগে, এটা আমার নিজের চোখে দেখাবে, গুলিস্তানে দেখেছি ওরা ফ্ল্যাক্সে করে চা বিক্রি করে। এই গেন্দু নামক এই সন্ত্রাসী, ওর বাপ মা বৃদ্ধ বয়সে পান বিক্রি করে, অথচ এই সন্ত্রাসী রাজপথের অনেক বড় ধোমরা সোমরা একজন নেতা সাইজে বসে রয়েছে। এমন অপ্রস্তুত ভাবে মিছিল ভাই আপনারা কইরেন না। দেখেন 30 জন মিছিলে নামবেন, 30 জনই বাসায় ফিরে যাবেন, এই মিছিল করেন। ওই 50 জন মিছিলে নামবেন, প্রয়োজন হলে সেই প্রস্তুতি নিয়ে করেন। 2 জন আপনাদের আটকাতে আসে, ওরা কয়জন সন্ত্রাসীরা আসেন? আমি তো বিশ্বাস করি এই যে নারী নেত্রীটাকে 2 জনে মিলে ধরলো, প্রথমে এই গেন্দু তাকে আটকালো। আপনারা বাকি যারা মিছিলে ছিলেন সামনে থেকে দেখলাম দৌড়ে এই মিছিলে। আবার এটা দেখতেছি যে মিছিলে যারা করেন তারা যে মব সন্ত্রাসী আসতে পারে, আক্রমণ করতে পারে, তাদেরকে আপনাদের প্রতিহত করতে হবে, এই চিন্তা মাথা থেকে চলে যায়। দেখি মিছিলের সামনে থেকে মোবাইল এমন সামনে দিয়ে ভিডিও করতেছে, মানে টার্গেট থাকে ভিডিওর দিকে। এইভাবে হইলে হয় না ভাই। আপনি গ্রেপ্তার হওয়া মানে কিন্তু এটা যে শুধু আপনি শারীরিকভাবে নির্যাতনের শিকার হলেন, আপনার ক্ষতি হলো পারিবারিকভাবে শারীরিকভাবে, তা নয়, দলের জন্য কিন্তু অনেক ক্ষতি। সুতরাং এই সন্ত্রাসীদের মোকাবেলাও করতে হবে আপনাকে, সেই প্রস্তুতি সেই সরঞ্জাম নিয়ে রাখতে হবে। ব্যাগের মধ্যে ইট পাটকেল রাখতে পারেন, ছোট লাঠি, চায়না স্টিলের লাঠিগুলো থাকে যেগুলো পকেটে রাখা যায়, এমন দিলে বড় হয়ে যায়, এটা নিয়ে পিঠে হাত গুড্ডি ভাঙে দিতে পারেন। একজনকে ধরবে 10 জন মিলে ওরা সাইজ করে দিবেন, ওরা কতজন থাকবে? একটা মিছিলের পর থেকে মিছিলের এই প্রস্তুতিটা নিয়ে আপনারা নাইবেন, এতে করে আমাদের বিজয় সুনিশ্চিত হবে। দেখবেন প্রত্যেকটা মিছিলে ওরা 4 জন 5 জন এসে একসাথে ধরবে, আপনারা তো 50 জন একসাথে, 50 জনের সামনে 5 জন কি 10 জন কি 10 জনকে চূর্ণ বিচূর্ণ হাত পা একবারে গুড়ে গুড়ে করে দেবেন। যারে যখন ধরবেন ওর হাত, একটা হাত 10 খন্ড বা 20 খন্ড করে দেবেন, একেবারে যাতে জিন্দিগিতে ওই হাত কখন আর জোড়া না লাগে, ওই হাত যেন কাটতে ফেলাই দিতে হয়, এমন পরিস্থিতি তৈরি করে দিবেন। তার কথাগুলো একটু পজিটিভলি চিন্তা করে দেখেন। আসসালামু আলাইকুম, ভালো থাকুন। রাজপথে একজন নারী নিরাপত্তা যদি নাই দিতে পারেন, তাকে মিছিলে কেন ডাকলেন আপনারা? দেখেন ভাই, আমার কথা শুনে অনেকের খারাপ লাগতে পারে, কিন্তু কিছু করার নাই। মন দিয়ে কথাগুলো শুনেন, এতে আপনার এবং দলের উভয়েরই কাজে আসবে। মনে রাখবেন, এই মুহূর্তে একজন আমাদের দলীয় কোনো কর্মী বা নেত্রী তারা গ্রেপ্তার হওয়া মানে একজন সাহসী ব্যক্তি গ্রেপ্তার হয়ে যাওয়া। 30 জন মিলে মিছিল করবেন, 5 জন গ্রেপ্তার হয়ে যাবেন। এই মিছিল উপকারটা কি হইলো বেশি, নাকি ক্ষতিটাই হইলো? নেতৃত্ব নির্দেশ দিচ্ছে দলীয় কার্যক্রম পরিচালনা করতে হবে, কিন্তু গ্রেপ্তার এড়িয়ে চলতে হবে। আজকে মহাখালীতে যে মিছিলের দৃশ্যটি দেখলাম, পেছন থেকে শামীম আরা বেবি নামক এই নারী নেত্রীকে ওত পেতে থাকা বিএনপির মব সন্ত্রাসীরা তাকে আটকালো, তাকে ধরলো। আপনারা মিছিল নিয়ে আগে বাইরে চলে গেলেন কেন ভাই? আপনারা একত্রিত কেন থাকলেন না? মিছিলের তৎক্ষণাৎ বারবারই বলা হয় আপনারা যারা মিছিল করবেন করেন, কোনো আপত্তি নাই, কিন্তু মিছিলে যে তৎক্ষণাৎ মব সন্ত্রাসীদের মোকাবেলার জন্য অন্তত পক্ষে কোনো একটা সমরাস্ত্র হাতে রাখা প্রয়োজন। এই খালি হাতে মিছিল করে এতে তো ক্ষতিটা হচ্ছে দলের। এই মুহূর্তে যারাই গ্রেপ্তার হচ্ছেন তিনি তো একজন সাহসী কর্মী, এতে কি শুধু তার ক্ষতি নাকি দলেরও ক্ষতি হচ্ছে ভাই? আজকে মহাখালীতে যে নেত্রী গ্রেপ্তার হয়ে গেল, আমি মনে করি এতে আমাদের যারা সেই মিছিলের অংশগ্রহণ বাকিরা করেছেন এবং এই মিছিলের যারা আয়োজক ছিলেন তাদের ভুল সিদ্ধান্তের কারণে এমনটা ঘটছে। কেন এমনটা ঘটবে? কেন অন্তত পক্ষে একেবারে খালি হাতে কেন মিছিলে নামতেছেন? আপনাকে 2টা পক্ষকে মোকাবেলা করতে হবে। এক, অতি উৎসাহী পুলিশ সদস্য। 2, সবথেকে বড় যেটা, সেটা হচ্ছে এই সকল বিদেশ বিরোধী সন্ত্রাসীদের আপনাদের মোকাবেলা করতে হবে। তৎক্ষণাৎ যদি এই সন্ত্রাসীদের মোকাবেলাই করতে না পারেন, তাহলে সেই অপ্রস্তুত অবস্থায় এইভাবে দৌড়ে চলে যাবেন, 30 জন মিলে মিছিল করবেন, 5 জন বিএনপির সন্ত্রাসীরা আটকে ধরবে বা অন্য সন্ত্রাসীরা ধরবে, তারা পুলিশে দিয়ে দেবে, 25 জন বাসায় ফিরে যাবে। এই সব মিছিলে কিন্তু দলের উপকারের চাইতে আমাদের ক্ষতিটাই হচ্ছে। আগামীতে যে গণবিস্ফোরণ সৃষ্টি করবেন, আগামীতে যে আরো বড় যুদ্ধ আমাদের করতে হবে, সেই যুদ্ধে যদি এই মিছিল থেকে আস্তে আস্তে আমাদের শক্তিগুলো কারাগারে চলে যায়, আস্তে আস্তে আমাদের এই শক্তিতে কমে যাচ্ছে রে ভাই, তাহলে এভাবে কেন হচ্ছে? কেন নিজেদের মধ্যে প্রয়োজন হলে আমাদের এখানে সংখ্যায় কম, অন্য ইউনিট ঐক্যবদ্ধ হয়ে
আমরা একসাথে ঐক্যবদ্ধ হয়ে 2-3 জায়গার ইউনিট একত্রিত হয়ে একটা মিছিল করব, যে মিছিল থেকে এমন প্রস্তুতি নিয়ে নামবো যে কেউ একজন গ্রেপ্তার হবে না, একজনকে ছেড়ে আমরা কেউ চলে যাব না। কাউকে যদি কোনো বিএনপির মব সন্ত্রাসীরা আসে, ওর হাত পা ওইখানে ভাঙে একেবারে চূর্ণ বিচূর্ণ করে দেব। ওর অবস্থা দেখে অন্য অন্য সন্ত্রাসীরা সাহস পাবে না কোনো মিছিলে। এই যে গেন্দু নামক যে ছেলেটা, আমি ওর ডিটেলস প্রথম কমেন্ট বক্সে দিয়ে দিয়েছি, আগের একটা পোস্টেও দিয়েছি। ওর বাপ মা হচ্ছে পান বিক্রি করে তেজগাঁও শিল্পাঞ্চল এলাকায়, ওর বাসা। তারা নিষিদ্ধ সংগঠন, তাদের এখনো কোনো অগ্রাধিকার নাই আওয়ামী লীগের মিছিল করার। অতএব এই দেশে, এই বাংলার মাটিতে তাদের কোনো এখনো অগ্রাধিকার নাই। ঠিক আছে, মিছিল বাইরে যে ছিল ওই সময় আমার চোখের সামনে পড়ছে, আমি আমার নিজেকে ঠিক রাখতে পারি না। আমি তাৎক্ষণিক জায়গায় প্রতিবাদ করছি, আমি আমার জায়গা থেকে প্রতিবাদ করেছি। আমার যেটা কর্তব্য গণতান্ত্রিকভাবে আমি সেটা করেছি। আমি অনেক অত্যাচারিত, আমি 5ই আগস্টের সময়, আওয়ামী লীগের সময় অনেক অত্যাচারিত হয়েছি। আমি অনেক মার খেয়েছি, আমার পুলিশে মারছে, আওয়ামী লীগের লোকজন মারছে, মায়েরা আমার আজকে ঘর ছাড়া। আমি এখন পর্যন্ত পাকা চলাই খাই। আমার কোনো আমার মা বাপ ছিল, বাপও নাই, মা আছে শুধু, প্রতিবন্ধী দেশে আছে। তাতে আমার কোনো ওই জায়গায় কোনো আমি স্বার্থহীনভাবে আমি কাজটা করেছি। এখন তারা তার দিকে ভয়ে আগায় নাই বা কি কারণে আগায় নাই, এটা হলো তাদের ব্যক্তিগত ব্যাপার। কিন্তু আমার জায়গা থেকে আমি ঠিক থাকতে পারিনি। একটা কাজ করতে গেলে বা একটা জায়গায় একটা কিছু হইলে জানেন নিরাপত্তা ঝুঁকি হবেই। এখন কেউ ভালো বলবো, কেউ খারাপ বলবো, এটি নিয়ে আমি ভাবি না। আমি ভাবি কিভাবে দেশকে আগান যাইব, কিভাবে ভালোভাবে আগান যাইব। ওই নিষিদ্ধ সংগঠন যাতে এই বাংলার মাটিতে আর না দাঁড়িয়ে কথা বলতে না পারে, সেই জন্য আমি আগায় থাকি। তুমি শুনে এখন লাইভে আসবা, তুমি এখন লাইভে আসে তুমি মাপ চাইবা জাতির কাছে, শেখ হাসিনার কাছে, সবার কাছে এখন মাপ চাইবা। আমি কি বলছি, মাথায় ঢুকছে? এখন শেখ হাসিনার কাছে সবাই কাছে মাপ চাইবা। মাপ চাই তুমি এই মহিলার দায়িত্ব নিবে, ওই মহিলাকে কিভাবে বের করবে এটা তোমার দায়িত্ব। ওকে, আমি বলে দিচ্ছি, তোমাকে সময় দিচ্ছি, তুমি এখন লাইভে ঢুকবা, জননেত্রী শেখ হাসিনার কাছে এখন মাপ চাইবা, আমাদের সবার কাছে এখন মাপ চাইবা। ছাই বেটিকে কিভাবে জামিনে বের করবা সেটা তোমার দায়িত্ব। ওকে। দর্শক, তিনি শয়তানের ধোকায় পড়ে কামড়া করছেন। তিনি বলতেছেন যে তিনি কাজটা ঠিক করেন নাই, এইভাবে যে বিষয়টা ছড়িয়ে পড়বে সেটাও ভাবেন নাই। আর তিনি কোনো রাজনৈতিক দলের নেতাও না, কর্মীও না। তিনি একজন ড্রাইভার, তিনি একজন গাড়ির ড্রাইভার। তিনি অতি উৎসাহী হয়ে বলে না যে অতি উৎসাহী ভালো না। এখন দেখেন তো কি দোষ করেছে ওই বৃদ্ধ মহিলা, কি দোষ করেছিল। তিনি একজন বৃদ্ধ মানুষ, তিনি মিছিল করতেছেন। ওই তার যাকে ফোনে এতক্ষণ কল রেকর্ড আপনারা শুনলেন, যিনি ওই মহিলাকে হেনস্থা করছেন, বৃদ্ধ মাকে হেনস্থা করছেন, তার নাম হলো ফয়সাল গেন্দু। সেই ফয়সাল গেন্দু যেভাবে, এটা কি বলবেন, আপনারা তো ভিডিওটা দেখেছেন, আমি আপনাদেরকে আবার একটু ভিডিওটা দেখাই, দেখুন। এখানে স্পষ্টভাবে আমরা দেখতে পাচ্ছি ওই বৃদ্ধ মা তাকে কতভাবে বোঝানোর চেষ্টা করছে যে বাবা আমার সাথে এরকম কাজ করো না, আমাকে ছেড়ে দাও, আমার বয়স হয়েছে। তারপরে মানে নাই, একেবারে পালনের মতো মনে হয় তিনি গর্বের কোনো কাজ করতেছেন। অথচ বৃদ্ধ মা কি অপরাধ করছিলেন? কোনো কিছুই না, রাজপথে আসছেন, তার পছন্দের দল, ভালো লাগা স্লোগান, সে স্লোগান দিচ্ছেন, মিছিলে অংশগ্রহণ করছেন, কারো মাথায় কি বাড়ি দিচ্ছেন, কারো অর্থ লুটপাট করছেন, বা ওই ফয়সাল গেন্দুর কোনো ক্ষতি করছেন না। কিন্তু ফয়সাল গেন্দু ঠিকই ক্ষতি করলেন। আমি গতকালকে এই বিষয়ে আপনাদেরকে বলেছিলাম যে আওয়ামী লীগের তো অনেক লোকজন আছে, দেখি তারা বের করুক, এটা বের করা উচিত। কারণ ওই ফয়সাল গেন্দু এটা স্পষ্টভাবে ভিডিওতে আমরা দেখেছি, ওই মিছিলে অংশগ্রহণ করছিল। এই ফয়সাল গেন্দু কিন্তু ওই মিছিলে অংশগ্রহণ করেছিল। মিছিলে অংশগ্রহণ করে মানে যে পাতে খায় সে পাতে মলত্যাগ, এরকম পরিস্থিতি। সে বৃদ্ধ মাকে তারা পুলিশের হাতে তিনি তুলে দিলেন। এখন আকুতি মিনতি করতেছেন, তিনি এটা করবেন সেটা করবেন, আমাকে বাঁচান।
তাকে আলটিমেটাম দেওয়া হয়েছে। দেখা যাক, পরবর্তী অবশ্যই যে কোনো আপডেট আপনাদেরকে আমি জানাবো। তবে এই বিষয়ে এনসিপির পক্ষ থেকে, এনসিপি বলতে এনসিপির তো একটা ছাত্র সংগঠন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যে একটা তাদের ভেরিফাইড ওয়াল আছে, সেখান থেকে অফিসিয়ালি তারা কিছু কথা বলছে। সেখানে তারা মানে এমনভাবে কথাগুলো বলছেন, শুনে আমার হাসি পায়। আমি আপনাদেরকে একটু জানাই। তারা ক্যাপশনে লিখেছেন, নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের লাগাতার হুমকির মুখে সেই ব্যক্তি, অর্থাৎ ফয়সাল গেন্দুর কথা বলছেন, অথচ জুলাইপন্থী শক্তি ও বিএনপি সরকার এখনো নীরব। প্রশ্ন হলো, আওয়ামী লীগ এত সাহস কোথা থেকে পায়, বা আওয়ামী লীগ এত সাহস পায় কোথা থেকে, এটা প্রশ্ন করছেন। সরকার নীরব, তারপরে আপনার জুলাইপন্থী শক্তিরা নীরব। কেন নীরব এটা প্রশ্ন করছেন। কেন নীরব এটা আমরা বলতে পারি না, কিন্তু ওই ফয়সাল গেন্দু কি এমন মহৎ কাজ করলেন এই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কাছে, যা একজন বৃদ্ধ মাকে হেনস্থা করলেন, মাফ করলেন, সেটাকে তারা গর্বের বিষয় দেখতেছেন। গর্বের বিষয় দেখতেছেন। আর নিচে ওই ফয়সাল গেন্দুর একটা বায়োডাটা দেওয়া আছে এবং ওই ছবিটা দেওয়া আছে, উপরে আবার লেখা আছে, নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিল থেকে নারী নেত্রীকে ধরে পুলিশের হাতে তুলে দেওয়ায় হুমকির মুখে সেই ব্যক্তি নীরব। জুলাইপন্থী শক্তিগুলো বর্তমান সরকারের পক্ষ থেকে তো স্পষ্টভাবে বলা হয়েছে কোনো প্রকার মব সহ্য করা হবে না। আর এটা তো নিঃসন্দেহে একটা মব। তাহলে কি মবকে সমর্থন করতে বলতেছেন? এই জুলাই যোদ্ধা বা এনসিপিরা বা এই বৈষম্য বিরোধীরা, এনসিপি পর্যন্ত কিছু বলে না এই বিষয়ে, এই বৈষম্য বিরোধীরা কি মবকে আবার উৎসাহিত করতেছে? আর সেটা কি বাংলার জনগণ মেনে নেবে? মেনে নেবে না তো। বর্তমান সরকার স্পষ্ট অবস্থান জানিয়েছেন যে কোনো প্রকার মব সহ্য করা হবে না। একজন, আপনি ভাবুন যারা কোন ধরনের আদর্শ, কোন ধরনের চিন্তা ভাবনা মাথায় পোষণ করেন। একজন বৃদ্ধ মাকে হেনস্থা করলেন, মব করলেন, আর তাকে মহান হিসাবে তৈরি করা, মহান হিসাবে উপস্থাপন করার মতো যে একটা কি বলে অপপ্রচার, সেটা তারা চালিয়ে যাচ্ছেন। দেশের মানুষ কি করতেছেন? হাহা রিয়াক্ট দিচ্ছেন। এবং দেশের মানুষ এটাতে কমেন্ট বক্সে যদি যান, সেখানে খুব ভালোভাবে স্পষ্টভাবে দেখতে পারবেন তাদেরকে কিভাবে আপ্যায়ন করা হচ্ছে। দেশের মানুষ এগুলো মেনে নেবে না। রাজনৈতিক কর্মকাণ্ড, হ্যাঁ ঠিক আছে, লীগের রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ আছে, সেটা আইন প্রশাসন বুঝবে, দেশের আইন শৃঙ্খলা বাহিনী বুঝবে। আর তুমি হেডম দেখায়া সেখানে গিয়ে একজন বৃদ্ধ মাকে তুমি হেনস্থা করবা, যিনি না পারেন দৌড়াইতে, না পারেন শক্তি বল প্রয়োগ করতে, একজন দুর্বল বয়স্ক বৃদ্ধ মাকে হেনস্থা করবা, তার পাশে এই সমস্ত বোঝারা দাঁড়াবে। মানে আপনি ভাবুন একবার, যাদের চিন্তাধারাটা কতটুকু। একজন শক্তিশালী মানুষকে ধরুক, ওই ফয়সাল গেন্দিরা ধরুক, ধরতে পারছে, পারে নাই তো। যে লোক মানে ওই ইনি তো বৃদ্ধ মা, তার শরীরে শক্তি নাই, তিনি না পারতেছেন জোরে দৌড়াইতে, কিন্তু তার আছে সেই সাহস, সেই মনের মধ্যে যে শরীরের শক্তি নেই, কিন্তু মনের শক্তিটা আছে, যার পরিপ্রেক্ষিতে তিনি রাজপথে নেমেছেন। এরকম একটা পরিবেশ পরিস্থিতির মধ্যে রাজপথে নেমে জয় বাংলা স্লোগান দিচ্ছেন, আওয়ামী লীগের স্লোগান দিচ্ছেন, বঙ্গবন্ধুর স্লোগান দিচ্ছেন, শেখ হাসিনার স্লোগান দিচ্ছেন, অথচ তার শরীরে কিন্তু তাকে যদি ধাওয়া করা হয় তিনি দৌড়াতে পারবেন না। আর সেই একজন বয়স্ক বৃদ্ধ মাকে যারা হেনস্থা করলো, তাদের পক্ষ হয়ে রাজপথে নামার জন্য মানে চুলকানি দিচ্ছে এই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। যাই হোক, এই বিষয়গুলো দেশের মানুষ কোনোভাবে মেনে নেবে না। আমি যে বিষয়টা আপনাদেরকে বলি সেটা হলো যে অবশেষে লীগের নেতাকর্মীরা সেই ফয়সাল গেন্দুকে খুঁজে বের করেছে। এটা ভাবতে হবে, এটা আওয়ামী লীগ। বাংলাদেশের প্রতিটা জায়গাতে এদের নেতাকর্মীরা আছে। কোন লোক, কোন এলাকার মানুষ, নাম কি, ওই আমরা অডিও ক্লিপে কিন্তু খুব স্পষ্টভাবেই শুনলাম যে ওই ফয়সাল গেন্দুর মা কি ব্যবসা করেন, কি কাজ করেন, এটাও নাকি তাদের কাছে আছে। এবং ফয়সাল গেন্দু স্বীকার করলেন যে আপনাদের কাছে থাকতে পারে। তিনি শয়তানের, মানে ফয়সাল গেন্দু নিজে অনুতপ্ত,
আপনি বিষয়টা ভাবুন, ফয়সাল কিন্তু নিজে অনুতপ্ত যে কাজটা শয়তানের প্ররোচনায় তিনি করছেন, অথচ বোসারা বলতেছেন তার পক্ষ কেন নেন। কতজন সমর্থক আছে আপনাদের? এটা তো বাংলার মানুষ দেখবে যে এই বোসাদের কতজন সমর্থক আছে। আর জনগণকে এদেরকে সমর্থন করেন, রাজপথে কি এদের সমর্থন করে নামবেন? আমার তো সেটা মনে হয় না। প্রিয় দর্শক, এই বিষয়ে আপনার কিছু বলার থাকলে কমেন্ট বক্সে লিখে জানিয়ে দিতে পারেন।